আজকে কেমিক্যাল বন্ডিং এর যে পার্টটি নিয়ে আমরা আলোচনা করছি সেটি হচ্ছে হাইড্রোজেন বন্ডিং বা হাইড্রোজেন বন্ধন। প্রথমেই জানতে হবে যে হাইড্রোজেন বন্ধন কি। না, এটি একটি ভেরি উইক ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। যেমন আমরা দেখেছিলাম আয়নিক বন্ডিং এর ক্ষেত্রে ক্যাটায়ন A+ এবং B- এদের মধ্যে যদি ইকুইলিব্রিয়াম ইন্টারআয়নিক ডিসটেন্স এর মধ্যে যদি চলে আসে তাহলে কি থাকে না, ভেরি স্ট্রং কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে। কিন্তু এটা অতটা বেশি অ্যাট্রাকশন নয়, কিন্তু এটিও একটি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। কখন হাইড্রোজেন বন্ধন গঠিত হয়, অর্থাৎ কন্ডিশন অফ হাইড্রোজেন বন্ডিং। প্রথমে আসা যাক যে হাইড্রোজেন পরমাণুটি যে হাইড্রোজেন যে পরমাণুটির সঙ্গে যুক্ত থাকবে সেটি আকারে ছোট এবং তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের সঙ্গে যুক্ত থাকবে। অর্থাৎ ধরা যাক HF ফ্লুরিনের সাথে হাইড্রোজেনটা যুক্ত আছে এবং এই হাইড্রোজেনটাই কিন্তু এবল হবে হাইড্রোজেন বন্ধন গঠনের জন্য। তার কারণ কি, প্রথমেই বলছি যে হাইড্রোজেন বন্ধন গঠনের শর্ত হচ্ছে হাইড্রোজেনটি কিন্তু যার সঙ্গে যে কোনো মৌলের সঙ্গে যুক্ত থাকলেই হবে না, হাইড্রোজেনটি সেই সমস্ত মৌলের সঙ্গে যুক্ত থাকলে তবেই এই হাইড্রোজেনটা এবেল হবে যেটা কিনা আকারে ছোট এবং তীব্র তড়িৎ ঋণাত্মক, যেমন হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লুরিন। আমরা ইলেকট্রোনেগেটিভিটি পড়েছি না, ইলেকট্রোনেগেটিভিটি ফ্লুরিনের ক্ষেত্রে 4 মানটা, অক্সিজেনের 3.5 মোটামুটি ইলেকট্রোনেগেটিভিটির মান। অর্থাৎ এদের ইলেকট্রোনেগেটিভিটি প্রচুর বেশি, তাই এদের সঙ্গে যে হাইড্রোজেনটা অ্যাটাচ থাকবে সেই হাইড্রোজেনটাই এবল টু ফর্ম হাইড্রোজেন বন্ড। এবার কিছু ব্যতিক্রম আছে, যেমন দেখা যাচ্ছে অ্যাসিটোনাইট্রাইলের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই হাইড্রোজেনটা অনেক সময় হাইড্রোজেন বন্ধন গঠন করে, এটি কিন্তু যদিও কার্বনের সঙ্গে যুক্ত আছে। আবার দেখা যাচ্ছে ক্লোরোফর্মের ক্ষেত্রে এই হাইড্রোজেনটি কিন্তু যখন অ্যাসিটোনের সঙ্গে যুক্ত হচ্ছে তখন কিন্তু এই হাইড্রোজেনটি হাইড্রোজেন বন্ধন গঠন করছে। অর্থাৎ ব্যতিক্রম আছে, কিন্তু সাধারণত কি দেখছি না, হাইড্রোজেন যখন অক্সিজেন, নাইট্রোজেন বা ফ্লুরিনের সঙ্গে যুক্ত হয় তখন সেই সমস্ত হাইড্রোজেন পরমাণু কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠনে করতে সক্ষম হয়। দ্বিতীয় কথা কি না, যখন যে পরমাণুর সঙ্গে হাইড্রোজেন বন্ধন গঠিত হবে সেই পরমাণু অন্ততপক্ষে একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে। অর্থাৎ এই যে হাইড্রোজেনটা যে হাইড্রোজেন বন্ধন করছে এখানে কিন্তু কি আছে, একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে। অর্থাৎ ধরা যাক অ্যামোনিয়ার সঙ্গে যুক্ত আছে 3টা হাইড্রোজেন, এরা যখন আবার একটি ধরে অ্যামোনিয়ার সঙ্গে ইন্টারমলিকুলার হাইড্রোজেন গঠন করছে, অর্থাৎ এক্ষেত্রে একটা কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকছে। এই দুটো হচ্ছে সাধারণত কন্ডিশন অফ ফরমেশন অফ হাইড্রোজেন বন্ডিং। এরপর যেটা আসছে, আমরা হাইড্রোজেন বন্ডিং করব কেন? হাইড্রোজেন বন্ডিং করব এই কারণেই না, অ্যাপ্লিকেশন হচ্ছে হাইড্রোজেন বন্ডিং এর, যখন একটি মলিকিউল হাইড্রোজেন বন্ধন গঠন করে তখন কি হয় না, একাধিক মলিকিউল অ্যাকুমুলেট হয়। অর্থাৎ এর ফলে কি হয় না, মলিকিউলার সারফেস এরিয়া এবং মলিকুলার ওয়েট এই দুটো বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে না, ভেরি উইক অ্যাট্রাকশন, এই অ্যাট্রাকশন মানটাও বেড়ে যায়। এর ফলে মেল্টিং পয়েন্ট এবং সলিড মেল্টিং পয়েন্টের মানটাও বেড়ে যায়। এছাড়া অনেক কোভ্যালেন্ট মলিকিউল আছে যারা হচ্ছে সলিউবল ইন ওয়াটার, এটাও কিন্তু কারণ হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ডিং। অর্থাৎ অর্গানিক মলিকিউল হোক বা কিছু অর্গানিক মলিকিউল হোক এবং কিছু মলিকিউলের ক্ষেত্রে যে মেল্টিং পয়েন্টের অর্ডার কি হবে এবং সলিবিলিটির অর্ডার কি হবে এটা কিন্তু ডিপেন্ড করে হাইড্রোজেন বন্ডিং এর উপর। এছাড়া অ্যাসিড বেস তত্ত্ব যখন আমরা পড়ার সময় চ্যাপ্টারটা পড়ার সময় দেখব মোটামুটি 3 রকমের কনসেপ্ট আছে, আরহেনিয়াস কনসেপ্ট, ব্রনস্টেড-লাউড কনসেপ্ট এবং লুইস অ্যাসিড বেস কনসেপ্ট। এবার তার মধ্যে যে ব্রনস্টেড কনসেপ্ট যেটা আছে, ব্রনস্টেড কি বলছে না, মোটামুটি একটা অর্গানিক অ্যাসিড, মেইনলি ইট ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর অর্গানিক কম্পাউন্ড। এই অর্গানিক অ্যাসিডের ক্ষেত্রে কি হয় না, কনজুগেট বেসটা যদি হাইলি স্টেবল হয় তাহলে কি হবে, তার করেসপন্ডিং অ্যাসিডের অ্যাসিডিটিটা বেশি হবে। তাহলে
অর্থাৎ একটা অ্যাসিডের অনুবন্ধী ক্ষারকের যদি স্থায়িত্ব বেশি হয়, স্থায়িত্বটা বেশি হয় বুঝবো কি করে? না, যদি অ্যাসিডটার অনুবন্ধী ক্ষারকটা যদি এই হাইড্রোজেন বন্ধন দেখায় তাহলে জানবে যে সেটা স্থায়ী। যখনই সেটা স্থায়ী হয়ে গেল সঙ্গে সঙ্গে তার করেসপন্ডিং অ্যাসিডের অ্যাসিডিটি বেড়ে গেল। এর উদাহরণ আমরা আসবো অ্যাপ্লিকেশনগুলোতে। এর উদাহরণ হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, এর উদাহরণ আমরা দেখতে পাবো। অর্থাৎ অ্যাপ্লিকেশন কি হচ্ছে না, কোনো মলিকিউলের মেল্টিং পয়েন্ট বা সলিবিলিটি তুলনা করতে গেলে আমার হাইড্রোজেন বন্ডিং লাগছে, এবং বিশেষত অর্গানিক অ্যাসিড বেসের ক্ষেত্রে আমরা যখন অ্যাসিডিটি আর বেসিসিটি তুলনা করব তখন কিন্তু উইথ দ্য হেল্প অফ হাইড্রোজেন বন্ডিং আমরা আলোচনা করব। এরপর হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ হাইড্রোজেন বন্ডিং। না, হাইড্রোজেন বন্ধন প্রথমেই বলি এটা হচ্ছে ভেরি উইক ফোর্স অফ অ্যাট্রাকশন একটা বলা হচ্ছে। তার কারণ আমরা যখন একটা মলিকিউলার হাইড্রোজেন বন্ধন গঠন করে যে এনার্জিটা রিলিজ হয় তার মান হচ্ছে মোটামুটি 8 থেকে 42 কিলোজুল পার মোল। সেখানে একটা সমযোজী বন্ধনের ক্ষেত্রে এখানে রিলিজ হয় প্রায় 200 থেকে 450 কিলোজুল পার মোল। তাহলে বোঝা যাচ্ছে যে হাইড্রোজেন বন্ধন কিন্তু সমযোজী বন্ধনের চেয়েও কিন্তু ভেরি উইক। এটা বোঝাবার জন্য আমি এক্সপেরিমেন্টাল ডাটাটা ব্যবহার করলাম। এটা গেল 1 নম্বর কারণ। আর দ্বিতীয় কারণ কি বললাম, যে হাইড্রোজেন বন্ধন যখন করবে তখন কি হবে না, মলিকুলার সারফেস এরিয়া বেড়ে যাবে। কি কি বাড়বে? মলিকুলার সারফেস এরিয়া বাড়বে, এর সঙ্গে সঙ্গে কি বাড়বে? মলিকুলার ওয়েটও বাড়বে। মলিকুলার ওয়েট, এই দুটো বেড়ে যাওয়ার ফলে সঙ্গে সঙ্গে একটা মলিকুলের বয়লিং পয়েন্ট বেড়ে যাবে। অর্থাৎ এটা হচ্ছে মেইন ক্যারেক্টারিস্টিক অফ হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ডিং হচ্ছে সমযোজী বন্ধনের চেয়েও কিন্তু দুর্বল, এটা দুর্বল হাইড্রোজেন বন্ধন। আর দ্বিতীয় কথা হচ্ছে হাইড্রোজেন বন্ধনের ফলে কি হয় না, মলিকিউলের সারফেস এরিয়া বেড়ে যায় এবং মলিকুলার ওয়েট বেড়ে যাওয়ার ফলে তার কিন্তু মেল্টিং পয়েন্ট বেড়ে যায়। ঠিক আছে, এইবার হাইড্রোজেন বন্ধন কত রকমের হয়? সাধারণত এটা হচ্ছে দুটো টাইপ। একটা হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। আর একটা হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, অন্তর হাইড্রোজেন, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ইন্ট্রামলিকুলারটা কি না, যখন দুটি পৃথক অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন হবে তখন তাকে বলা হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। যেমন ধরা যাক প্যারানাইট্রোফিনল, আরেকটি প্যারানাইট্রোফিনল অণু নেওয়া যাক। এদের মধ্যে যে হাইড্রোজেন বন্ডিং, দুটি পৃথক প্যারানাইট্রোফিনল অণুর মধ্যে যে হাইড্রোজেন বন্ডিংটা হচ্ছে এটা হচ্ছে ইন্টারমলিকুলার। আর ইন্ট্রামলিকুলার কি, ধরো অর্থোনাইট্রোফিনল, এর মধ্যে যে হাইড্রোজেন বন্ডিংটা হচ্ছে এটি হচ্ছে ইন্ট্রামলিকুলার। তাই একই অণুর মধ্যে যখন হাইড্রোজেন বন্ডিং হচ্ছে সেটাকে হচ্ছে ইন্ট্রামলিকুলার, আর যখন পৃথক পৃথক দুটি অণুর মধ্যে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। এইবার আমরা প্রথমেই বলেছি যে মলিকিউলের সলিবিলিটি, অ্যাসিডিটি, বেসিসিটি এইগুলো আলোচনার জন্য আমাদের এই টপিকটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাহলে কতগুলি প্রশ্নের মাধ্যমে আমরা এই টপিকে বিস্তারিত আলোচনায় যাচ্ছি। প্রথমেই আসছি 1 নম্বর কোশ্চেন, HF এবং H2 এর মধ্যে কার স্ফুটনাঙ্ক
কার বয়লিং পয়েন্ট বেশি। প্রথমে আসলে আমি কি বলেছি না, দেখো হাইড্রোজেনটা যুক্ত আছে এখানে তীব্র তড়িৎ ঋণাত্মক এবং আকারে ছোট ফ্লুইডের সঙ্গে, এখানেও আছে আকারে ছোট এবং তীব্র তড়িৎ ঋণাত্মক অক্সিজেনের সঙ্গে। তাহলে হিসাব মতন এইচএফ এর ক্ষেত্রে কি হচ্ছে, এরকম চলতেই থাকছে। অর্থাৎ এই এইচএফ এর ক্ষেত্রে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডটা কিন্তু বেশি শক্তিশালী দেন অক্সিজেনের, এই জলের ক্ষেত্রে তুলনায় এইচএফ এর হাইড্রোজেন বন্ধনের মানটা কিন্তু বেশি শক্তিশালী হবে। তার কারণ হচ্ছে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু অক্সিজেনের চেয়ে অনেক বেশি এবং আকারেও ছোট। কিন্তু সমস্যা হচ্ছে এখানে যে জলের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো একটি অক্সিজেন দেখো একটি জলের অণু দেখা যাচ্ছে 4টি হাইড্রোজেন বন্ধন আছে। অর্থাৎ এই ধরনের হাইড্রোজেন বন্ডিংকে বলা হয় 3D নেটওয়ার্ক হাইড্রোজেন বন্ডিং। এইচএফ এর ক্ষেত্রে যদিও হাইড্রোজেন বন্ধনের শক্তি, হাইড্রোজেন বন্ধনটি এর থেকে অনেক বেশি শক্তিশালী, তার সত্ত্বেও এখানে নাম্বার অফ হাইড্রোজেন বন্ড, অর্থাৎ এখানে হাইড্রোজেন বন্ডিং এর পরিমাণটা অনেক বেশি, এর ফলে বেশি সংখ্যক জলের অণু একসাথে অ্যাকুমুলেট হতে পারছে থ্রু দিস টাইপ অফ বন্ড বা বন্ডিং এর জন্য। এর ফলে কি হচ্ছে, এর মলিকুলার সারফেস এরিয়া এবং মলিকুলার ওয়েট দুটোই বেড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে এর স্ফুটনাঙ্ক কিন্তু এইচএফ এর চেয়ে বেশি হচ্ছে। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। আরেকটা আমাদের মনে প্রশ্ন জাগে যে আমরা সাধারণত কি বলেছি না, কোভ্যালেন্ট মলিকিউলগুলো পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে সলিউবল হবে এবং যারা আয়নিক কম্পাউন্ড সেটা পোলার প্রোটিক সলভেন্ট লাইক জলেতে সলিউবল হবে। তা সত্ত্বেও কোশ্চেন হচ্ছে, দেখা যাচ্ছে আমাদের গ্লুকোজ যার সংকেত হচ্ছে, আমরা ফিশার প্রজেকশন ফর্মুলার সাথে যদি গ্লুকোজের গঠনটা দেখি, এটা হচ্ছে ডি গ্লুকোজ। এটা তোমরা ক্লাস 2 এর বায়োমলিকুলসে পড়বে। এটা হচ্ছে ডি গ্লুকোজের স্ট্রাকচার। এবার আমি যদি সুক্রোজেরটা দেখি, চিনি যেটাকে বলে C12H22O11, সেক্ষেত্রে স্ট্রাকচারটা কি রকম হচ্ছে, এটা হচ্ছে সুক্রোজের স্ট্রাকচার। তাই দেখা যাচ্ছে বলছে এগুলো কোভ্যালেন্ট মলিকিউল সম্পূর্ণ, তা সত্ত্বেও কি করে এরা ওয়াটারে সলিউবল হচ্ছে। এর উত্তর আমি কি করে পাচ্ছি, দেখো এর উত্তর দেবে হাইড্রোজেন বন্ডিং। এখানে কি হচ্ছে, দেখো হাইড্রোজেন গুলো কার সাথে যুক্ত হচ্ছে না, তীব্র তড়িৎ ঋণাত্মক আকারে ছোট অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে। তার ফলে কি হচ্ছে, এরা জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ধন করবে, এও করবে, এগুলো সবই ওএইচ গুলো হাইড্রোজেন বন্ধন করবে। এর ফলে কি হবে, এরা ওয়াটার সলিউবল হবে। এছাড়া হচ্ছে আরেকটি কোশ্চেন করা যাক, হচ্ছে অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড কিন্তু এর হাইড্রোজেন বন্ধন হয় না, কিন্তু ক্লোরাল করে। ক্লোরালের সংকেত কি, Cl3C। অ্যাসিটালডিহাইডকে যখন জল যোগ করা হচ্ছে সেখানে কিন্তু হাইড্রোজেন বন্ধন করছে না, কিন্তু ক্লোরাল করছে। তার কারণ হচ্ছে ক্লোরালের সংকেতটা যখন জল যোগ করে ডাইলিউশন করা হবে এটাকে, তখন তার হাইড্রোজেন বন্ধন গঠনটা কেমন ভাবে হবে, এটা হচ্ছে স্টেবল হাইড্রেট। বলছে অ্যাসিটালডিহাইড কিন্তু স্টেবল হাইড্রেট গঠন করে না, কিন্তু ক্লোরাল ক্যান ফর্ম স্টেবল হাইড্রেট। এটা কি হচ্ছে স্টেবল হাইড্রেট ডিউ টু
এই কোশ্চেনটা হলো যে অ্যাসিটালডিহাইড কিন্তু স্টেবল হাইড্রেট গঠন করতে পারছে না, কিন্তু ক্লোরাল এখানে পারছে। এরপর আরেকটি কোশ্চেন আসছে, আমি প্রথমেই বলেছি যে অর্গানিক অ্যাসিডগুলোর ক্ষেত্রে এটা আরো ভালোভাবে হাইড্রোজেন বন্ডিংটা আমার কাজে লাগছে। দেখা যাক, ধরো একটা ডাইওয়িক অ্যাসিড নেওয়া যায়, আমরা নাম শুনেছি ম্যালেইক অ্যাসিড, নট ম্যালিক, ম্যালেইক অ্যাসিড, একটা সিস ডাইওয়িক অ্যাসিড, যেমন দেখা যাক এইভাবে না স্ট্রাকচারটা এরকম সুবিধা হয়। এটা হচ্ছে ম্যালেইক অ্যাসিড। আর হচ্ছে ফিউমারিক অ্যাসিড, এটা হচ্ছে ট্রান্স ডাইওয়িক অ্যাসিড। ঠিক আছে, বলছে এর কিন্তু অ্যাসিডিটিটা বেশি ম্যালিক অ্যাসিডের। তার কারণ কি না, এর ক্ষেত্রে আমরা কি বলছি, ব্রনস্টেড কনসেপ্ট কি বলছে, একদম অর্গানিক অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিডিটি যেটা পয়েন্ট আমি প্রথমে অ্যাপ্লিকেশন ওখানে বলছিলাম, ভালো করে শোনো, যে অর্গানিক অ্যাসিডের ক্ষেত্রে বা ব্রনস্টেড কনসেপ্ট অনুযায়ী আমি একটা অ্যাসিডের অ্যাসিডিটি কি করে বিচার করব না, তার অনুবন্ধী ক্ষারকের স্থায়িত্ব থেকে। অর্থাৎ এ একটা হাইড্রোজেন ছেড়ে দিলে কি হবে, অনুবন্ধী ক্ষারক হবে, একটা হাইড্রোজেন ছেড়ে দিলে এটা হবে। ঠিক আছে, অনুবন্ধী ক্ষারকটা স্থায়ী। এবার স্থায়িত্বটা কি দিয়ে দেখতে পারি আমরা, এক হচ্ছে রেজোন্যান্স, আর দুই হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। এই দুটো বিষয় দিয়ে আমরা আলোচনা করতে পারি সাধারণত। ম্যালিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো এখানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন হচ্ছে, যেটা কিন্তু এটা দুটো অপোজিট দিকে থাকার ফলে এক্ষেত্রে কিন্তু সম্ভব হচ্ছে না। যখন এটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন গঠন করছে, তার মানে কি ম্যালিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারকটি, এটি কিন্তু ম্যালিক অ্যাসিড না, এটি হচ্ছে ম্যালিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক। এর স্থায়ী হচ্ছে কেন, ডিউ টু ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। তো যখনই এটি স্থায়ী হচ্ছে, সংশ্লিষ্ট সংশ্লিষ্ট ম্যালিক অ্যাসিডের অম্লকত্ব কিন্তু বাড়ে। কথাটা বোঝা গেল? অর্থাৎ ব্রনস্টেড তত্ত্ব অনুযায়ী কি বলছে, অ্যাসিডের ক্ষেত্রে অনুবন্ধী ক্ষারকত্ব নয়, কিন্তু অনুবন্ধী ক্ষারকের স্থায়িত্ব বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট অ্যাসিডের অম্লকত্ব বাড়বে। ম্যালিক অ্যাসিডের ক্ষেত্রে কি হচ্ছে না, একটা H+ ছেড়ে দেওয়ার পর যেটা পড়ে থাকে সেটা হচ্ছে অনুবন্ধী ক্ষারক। অনুবন্ধী ক্ষারকটা কেন স্থায়ী হচ্ছে, ডিউ টু ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন। এর ফলে অনুবন্ধী ক্ষারকটা যেহেতু স্থায়ী, তার সংশ্লিষ্ট অ্যাসিড অর্থাৎ ম্যালিক অ্যাসিড কিন্তু বেশি, ওটার অম্লকত্ব বেশি। কিন্তু ফিউমারিকের ক্ষেত্রে এটা হচ্ছে না। ফিউমারিকের ক্ষেত্রে H+টা যদি ছেড়ে দেয়, যেটা এটা হচ্ছে তার অনুবন্ধী ক্ষারক, এ কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠন করছে না। কেন এটা করবে না, কেন এই হাইড্রোজেনটা কার সাথে যুক্ত আছে, কার্বনের সাথে, তড়িৎ ধনাত্মক। তাই এ কিন্তু একটি হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ধন করতে পারছে না, কিন্তু এ পারছে। তাহলে এখান থেকে ম্যালিক অ্যাসিডের অম্লকত্ব কিন্তু ফিউমারিক অ্যাসিডের চেয়ে অনেক বেশি। এরপর যে উদাহরণটা আমাদের পরীক্ষাতে প্রায়ই আসে সেটি হচ্ছে অর্থোনাইট্রোফিনল আর প্যারানাইট্রোফিনল অম্লকত্বের তুলনা। অর্থোনাইট্রোফিনল এবং প্যারানাইট্রোফিনল অম্লকত্বের তুলনা, কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। দুটো কোশ্চেন আছে এখান থেকে, একটা হচ্ছে অম্লকত্ব আর একটা হচ্ছে বয়েলিং পয়েন্ট, স্ফুটনাঙ্কের ক্রম। ভালো করে শোনো, এটা হচ্ছে অর্থোনাইট্রোফিনল। প্রথমে আসছে অম্লকত্ব, আর এটা হচ্ছে প্যারানাইট্রোফিনল।
ঠিক আছে। দেখো অর্থোনাইট্রো, প্রথমে কোশ্চেনটা কি এসে আসছে, কার অম্লকত্ব বেশি। অর্থোনাইট্রোফেনলের ক্ষেত্রে এই হাইড্রোজেনটি দেখো সরাসরি এর অক্সিজেনের সঙ্গে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন গঠন করে বসে আছে। তারপরে কি হবে, এই হাইড্রোজেন ছাড়বে না, যেহেতু এটা স্ট্রাকচারটা নিজেই স্থায়ী হচ্ছে, এর অনুবন্ধী ক্ষারকটা যদি স্থায়ী হতো তাহলে এর অম্লকত্ব বেশি হতো, কিন্তু এর নিজেই হাইড্রোজেন বন্ধন করে বসে আছে। তাহলে কি করবে, এই H প্লাসটা ডোনেট করার প্রবাবিলিটি দেখাবে না, তার ফলে কি হচ্ছে, এর অম্লকত্ব স্বভাবতই কমে যাচ্ছে। কিন্তু আমি আসা যাক প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে এর অনুবন্ধী ক্ষারকটা কি হবে, এর অনুবন্ধী ক্ষারক কি হবে, H প্লাস দান করার পর কি পড়ে থাকবে, এটা এটা হবে। এবার দেখা যাক এখানে কি হচ্ছে, কনজুগেটেড ডাবল বন্ড পড়ে যাচ্ছে পরপর, দেখো রেজোন্যান্স খুব সুন্দর হচ্ছে। এর আরেকটি রেজোনেটিং বা ক্যানোনিক্যাল স্ট্রাকচারটা কি হবে, তাহলে প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনুবন্ধী ক্ষারকটা এটা কি, H প্লাস দান করার পর যেটা পড়ে থাকছে সেটা কি অনুবন্ধী ক্ষারক। অনুবন্ধী ক্ষারকটা কি হচ্ছে, স্থায়ী হচ্ছে, কেন না রেজোন্যান্সের জন্য। আর এখানে কি হচ্ছে না, এই অর্থোনাইট্রোফেনলের এই হাইড্রোজেনটা নিজেই ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধন করে বসে আছে। তার মানে কি হচ্ছে না, এখানে এটা একটা কারণ হাইড্রোজেন বন্ধনের জন্য এই মলিকুলটা নিজে যেহেতু হাইড্রোজেন বন্ধন করে বসে আছে, তাই এর অম্লকত্ব কম হয়ে যাচ্ছে, কেন H+ ধারণ করতে পারছে না। আর এর ক্ষেত্রে কি হচ্ছে না, এর অনুবন্ধী ক্ষারকটা যেহেতু স্থায়ী আছে, কেন না ডিউ টু রেজোন্যান্স, এখানে কিন্তু হাইড্রোজেন বন্ধন নয়, এখানে হচ্ছে ডিউ টু রেজোন্যান্সের জন্য এর অনুবন্ধী ক্ষারকটা স্থায়ী হয়ে আছে, তাই সংশ্লিষ্ট অ্যাসিডের অম্লকত্বটা বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে অম্লকত্বের কোশ্চেন। এবার যেটা আসা যাচ্ছে একই ব্যাপার, এবার হচ্ছে স্ফুটনাঙ্ক ক্রম। স্ফুটনাঙ্ক ক্রমটা দেখো খেয়াল করে, দেখো না এর ক্ষেত্রে কি না, অর্থোনাইট্রোফেনলটা নিজেদের মধ্যে যেহেতু হাইড্রোজেন বন্ধন করছে, তাই এ আদার্স কোনো আরেকটা অর্থোনাইট্রোফেনলের সঙ্গে যুক্ত হচ্ছে না। কিন্তু এক্ষেত্রে যেহেতু এখানে হাইড্রোজেন আর ঠিক অপোজিট সাইডে যেহেতু নাইট্রো গ্রুপটা আছে, তার ফলে এ কি করছে না আরেকটা প্যারানাইট্রোফেনলের সঙ্গে কি করছে, হাইড্রোজেন বন্ধন করছে। এরপরে কিভাবে চলতেই থাকছে, এরপরে বেশি সংখ্যক অণু সে একই কথা, বেশি সংখ্যক অণু একসাথে অ্যাকুমুলেট হচ্ছে, তারপরে কি হচ্ছে মলিকুলার ওয়েট এবং সারফেস এরিয়া দুটোই বেড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে প্যারানাইট্রোফেনলের বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্কটাও বেড়ে যাচ্ছে। তাহলে অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনলের মধ্যে যদি অম্লকত্ব বিচার করা হয়, তাহলে কিন্তু প্যারানাইট্রোফেনলের অম্লকত্বই বেশি। আবার যদি এদের মধ্যে বয়লিং পয়েন্টের তুলনা করা হয়, এক্ষেত্রেও কিন্তু প্যারানাইট্রোফেনলের বেশি। কিন্তু যদি আসা যায় স্যালিসাইলিক অ্যাসিডের ক্ষেত্রে এবং প্যারাহাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিডের ক্ষেত্রে, ধরা যাক স্যালিসাইলিক অ্যাসিডের সংকেত কি, অর্থো হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিডটাকে আমরা বলি স্যালিসাইলিক অ্যাসিড, এটা হচ্ছে অর্থো হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড। এর ক্ষেত্রে আমি যদি অনুবন্ধী ক্ষারকটা দেখি, তাহলে কি হবে, H+ ডোনেট করার পর কোন হাইড্রোজেনটা ডোনেট করবে, দেখো এর অ্যাসিডিটি এই হাইড্রোজেনটার বেশি, তাহলে এর ডোনেট করবে। তাই দেখা যাচ্ছে অর্থো হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিডের ক্ষেত্রে অনুবন্ধী ক্ষারক কি করছে না ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন গঠন করছে। এর ফলে কি স্বভাবতই কি হচ্ছে, এর স্থায়িত্ব বেড়ে যাচ্ছে, এর স্থায়িত্ব যদি বেড়ে যায়, সংশ্লিষ্ট অ্যাসিডের অম্লকত্ব কিন্তু বেড়ে যাবে। এবার প্যারাহাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিডের ক্ষেত্রে কি হচ্ছে, প্যারাহাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড যদি এটা হয়, এর করেসপন্ডিং এর বেসটা অনুবন্ধী ক্ষারকটা যদি এইটা হয় কনজুগেট বেসটা, তাহলে কি হচ্ছে এরা অপোজিট সাইডে আছে, এর ফলে এ কিন্তু কোনো ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন করতে পারবে না। তাই স্বভাবতই অর্থো হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিডের স্থায়িত্ব তোমার অম্লকত্ব কিন্তু বেশি হচ্ছে। এরপর আসছি গ্রুপ 15 হাইড্রাইডস আর গ্রুপ 16 হাইড্রাইডের ক্ষেত্রে একটা কোশ্চেন আছে। গ্রুপ 15 হাইড্রাইড কি, কে কে হাইড্রাইড গ্রুপ 15 হাইড্রাইড, অ্যামোনিয়া,
বলছে এদের স্ফুটনাঙ্কের ক্রম। ভালো করে শুনুন, এইটা কিন্তু ধ্রুবীয়, বাকিগুলো কিন্তু হচ্ছে আমাদের অধ্রুবীয়। ঠিক আছে, এখন যেহেতু এক্ষেত্রে হাইড্রোজেনটা নাইট্রোজেন তীব্র তড়িৎ আকারের জন্য নাইট্রোজেনের সঙ্গে যুক্ত আছে, শুধুমাত্র এই হাইড্রোজেনটা কিন্তু হাইড্রোজেন বন্ধন করতে পারবে, বাকিরা কিন্তু পারবে না। তাই এদের ক্ষেত্রে আবার মলিকুলার ওয়েটটা প্রচুর বেশি হচ্ছে। তাই এদের মধ্যে কি আকর্ষণ বল কার্যকরী, আগের ভিডিওতে আমরা কি দেখেছিলাম, নন পোলার অ্যাট্রাকশন, দ্যাট ইজ ভেরি ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। এক্ষেত্রে সারফেসে মলিকুলার ওয়েট বেশি হয়ে যাচ্ছে, তাই এই দুটোর ক্ষেত্রে বয়লিং পয়েন্ট কিন্তু সর্বদাই বেশি হবে, অর্থাৎ BiH3 গ্রেটার দ্যান SbH3। এরপর হিসাব মতন থার্ড পজিশনে এর হওয়া উচিত ছিল, কিন্তু অ্যামোনিয়ার ক্ষেত্রে এক্সেপশনাল বয়লিং পয়েন্টটা বেড়ে যাচ্ছে। অর্ডারটা কি হওয়া উচিত ছিল, প্রথমে BiH3, তারপর Sb, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, কিন্তু অ্যামোনিয়াটা থার্ড পজিশনে চলে আসছে। তার কারণ কি, তার কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ধন। কারণ প্রথমেই বললাম হাইড্রোজেনটা যুক্ত আছে কার সঙ্গে দেখতে হবে, তীব্র তড়িৎ আকারে ছোট নাইট্রোজেনের সঙ্গে। তাই এটা হাইড্রোজেন বন্ধন যেহেতু করছে, সঙ্গে সঙ্গে এর বয়লিং পয়েন্টটা বেড়ে যাচ্ছে। তার মানে এই নয় যে এটা কেউ টপকে যাচ্ছে, তা নয়, কিন্তু এর লাস্টে হওয়ার কথা ছিল, সেখান থেকে থার্ড পজিশনে চলে আসছে। তারপর আর কি হচ্ছে আরসিন, লাস্ট হচ্ছে BC। এই অর্ডারটা, বয়লিং পয়েন্টের অর্ডারটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। আবার গ্রুপ 16 যেটা আগে আমরা ভিডিওতে দেখেছিলাম, যে H2O, H2S, H2SC এবং H2T, এটা হচ্ছে গ্রুপ 16 হাইড্রাইড। এদের ক্ষেত্রে আমি কি বলেছি না, হাইড্রোজেন 3D নেটওয়ার্ক, জলটা যেহেতু 3D নেটওয়ার্ক হাইড্রোজেন বন্ডিং করছে, এর বয়লিং পয়েন্ট এক্সেপশনালি বেশি। তারপর কি হচ্ছে, নন পোলার ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন। এক্ষেত্রে টেলুরিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে না, মলিকুলার ওয়েট এবং সারফেস এরিয়া দুটোই বেশি। তারপরে কি হচ্ছে H2T, তারপর H2SC, তারপর H2S। এই অর্ডারগুলো আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে ইথিলিন গ্লাইকল এবং গ্লিসারল। ইথিলিন গ্লাইকল এবং গ্লিসারল, এই কোশ্চেনটা আমাদের আসে। ইথিলিন গ্লাইকল কোনটা, CH2OH, এটা সোজা প্রশ্ন। আর গ্লিসারল ট্রাইওয়াল, এটা যেহেতু এখানে OH গ্রুপের সংখ্যা বেশি আছে, তাই এক্সটেন্ট অফ হাইড্রোজেন বন্ডিং এর ক্ষেত্রে বেশি হবে। যখনই বেশি হবে তখন এর বয়লিং পয়েন্টটা বেড়ে যাবে। তাহলে ইথিলিন গ্লাইকলের বয়লিং পয়েন্ট, গ্লিসারল হচ্ছে, সরি, গ্লিসারলের বয়লিং পয়েন্ট ইথিলিন গ্লাইকলের হচ্ছে বেশি হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, এটা বলি আমি শেষ করব, সেটি হচ্ছে, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে পটাশিয়াম বাইফ্লুরাইড HF2 আর KHCl। ভালো করে শুনে পড়া, বলছে KHF2 গঠিত হয় কিন্তু KHCl2 হয় না কেন। প্রথমে এখানে বলতে হবে যে দেখো, ফ্লুরিনের আকার কিন্তু ক্লোরিনের চেয়ে অনেক ছোট, আর দ্বিতীয়ত ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতাও ক্লোরিনের চেয়ে অনেক বেশি, আকারও ছোট এবং তড়িৎ ঋণাত্মকতাও বেশি। তাই কি হয় না, HF এভাবে ডাইমার গঠন করা সম্ভব হচ্ছে ডিউ টু হাইড্রোজেন বন্ডিং, অর্থাৎ HF2 মাইনাস এই আয়নটা গঠিত হয়। HF2 মাইনাস গঠিত হয় বলতে কি, এটাকে তুমি যদি ভাঙো তাহলে কি হবে, K প্লাস HF2 মাইনাস। HF2 মাইনাসটা K প্লাসের সাথে কম্বাইন হয়ে তবেই না HF2 হবে। তাহলে আগে তো HF2 মাইনাসটা গঠিত হতে হবে। HF2 মাইনাস কেন গঠিত হয় না, তার কারণ হচ্ছে HF2 মাইনাস কেন গঠিত হচ্ছে, দেখো না, ফ্লুরিনের সাথে যে অ্যাটাচ যে হাইড্রোজেনটা আকারে ছোট ফ্লুরিনের সাথে এবং তীব্র তড়িৎ ফ্লুরিনের সঙ্গে যুক্ত আছে, তাই আরেকটি F এর সঙ্গে যুক্ত হয়ে HF2 মাইনাসটা গঠন করতে পারে, যেটা K প্লাসের সাথে কম্বাইন হয়ে কিন্তু KHF2 গঠন করে। কিন্তু এই KHCl2 যদি তৈরি করে তাহলে এখানে কি হবে, K প্লাস HCl2 মাইনাস। HCl2 মাইনাসটাই কোনো অস্তিত্ব নেই। তার কারণ হচ্ছে HCl এর ক্ষেত্রে দেখো, এই হাইড্রোজেনটা কার সঙ্গে যুক্ত আছে, আকারে বড় এবং কম তড়িৎ তুলনামূলক কম তড়িৎ ক্লোরিনের সঙ্গে যুক্ত আছে, তাই HCl2 মাইনাসটাই এক্সিস্ট করে না।
তাই K প্লাসের সাথে কম্বাইন হয়ে KCl2 গঠন করার কোনো প্রশ্নই আসে না। তাই সুতরাং বোঝা যাচ্ছে KHF2টা গঠিত হয় কিন্তু KCl2টা গঠিত হয় না।